হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা কি এবং কেন আমাদের এটা জানতে হবে, তার সঙ্গে সঙ্গে ফ্যারাডেস ল এবং লেনজিস ল আমরা জানব। সেই সঙ্গে সঙ্গে আমরা জানব যে স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ কি, ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ কি, কীভাবে একটা কয়েলে ইএমএফ ইনডিউস হচ্ছে ম্যাগনেটিজমের প্রভাবে, সেটা আমরা দেখব। তো আমরা যদি একটা ম্যাগনেটিক ফিল্ড কীভাবে রিপ্রেজেন্ট করেছিলাম, ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলোকে দিয়ে রিপ্রেজেন্ট করি। ধরো একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডকে আমরা কী দিয়ে লিখি, বি দিয়ে। ম্যাগনেটিক ফিল্ড বি তার ইউনিট হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার অথবা টেসলা। এইবার এই ম্যাগনেটিক ফিল্ড যদি আমি এখানে একটা এরিয়া রাখি, কোনো একটা কয়েলের এরিয়া ধরো, তাহলে এই কয়েলের মধ্যে দিয়ে এখান থেকে কতগুলো ম্যাগনেটিক লাইন্স পাস হবে, দুটো। আমরা সহজেই দেখতে পাচ্ছি দুটো ম্যাগনেটিক লাইন্স পাস হবে। তাহলে আমি যদি বলি ফাই বি মানে ফ্লাক্স লাইন পাসড থ্রু দিস কয়েল, কতগুলো হবে, 2। এইবার যদি আমি একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করি, স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড মানে যেখানে ম্যাগনেটিক লাইন্সগুলো খুবই কাছাকাছি রয়েছে। যদি দেখি এবার যদি সেম সাইজ বা সেম এরিয়ার কয়েলটাকে আমি এখানে রাখি, সেম এরিয়া যদি কয়েলটাকে এখানে রাখি, তাহলে কতগুলো ফ্লাক্স লাইন যাচ্ছে, 1 2 3 4, মানে এই পুরো এরিয়ার মধ্যে দিয়ে এখন নাম্বার অফ ফ্লাক্স লাইন, আমরা এটাকে কী দিয়ে রিপ্রেজেন্ট করি, ফ্লাক্স, তার ইউনিট ওয়েবার, 2 ওয়েবার বলতে পারি, দুটো ম্যাগনেটিক লাইন্স পাস হচ্ছে। তো এখানে যদি আমি ফ্লাক্স বি বলি, তাহলে কটা ম্যাগনেটিক লাইন্স পাস হচ্ছে, 4টে। তাহলে বলতে পারি যে যেখানে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড, সেখানে ফ্লাক্স লাইন একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে দিয়ে বাড়ছে। তার মানে বি যত বেশি হবে, ফ্লাক্সের পরিমাণ তত বেশি হবে না। দেখো, এটা হচ্ছে উইক ম্যাগনেটিক ফিল্ড, এটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড। এখানে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স কম তুলনামূলকভাবে, এখানে বেশি। তাহলে যত আমি বিটাকে বাড়াচ্ছি, ফ্লাক্সের পরিমাণ তত বাড়ছে কি বাড়ছে না, কোনো একটা নির্দিষ্ট পরিমাণ এরিয়ার মধ্যে দিয়ে অবশ্যই বাড়ছে। তাহলে আমি বলতে পারি ফ্লাক্স প্রপোর্শনাল টু বি মানে হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ড, বোঝা গেছে। এইবার যদি আমি এখানে এই এরিয়াটার জায়গায় এরিয়াটা বাড়িয়ে দিতাম, এখানেও ধরো এরিয়াটা বাড়িয়ে দিই, মানে কয়েলের এরিয়া, এটা একটা কয়েলের এরিয়া, সেটা গোল হতে পারে, চৌকো ধরে নিয়েছি আমি এখানে। তো এবার যদি দেখি, তাহলে এখানে দেখবো 4টে ফ্লাক্স যাচ্ছে, যেহেতু এখানে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড, এখানে কতগুলো যাচ্ছে, 1 2 3 4 5 6। তার মানে কি, যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটাকে বাড়াই, তাহলেও ফ্লাক্সটাকে বাড়ছে। যদি আমরা কয়েলের এরিয়াটাকে বাড়িয়ে দিই, তাহলেও আমার ম্যাগনেটিক ফিল্ড বেড়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি যে ফ্লাক্স প্রপোর্শনাল টু এরিয়া, কয়েলের এরিয়া যত বাড়বে তত পরিমাণ ফ্লাক্স আমার তত বেশি হবে। তো এই দুটোকে যদি আমি একসঙ্গে ক্লাব করি, তাহলে বলতে পারবো ফ্লাক্স প্রপোর্শনাল টু বি ইন্টু এ, বলতে পারি না? কেননা বি বাড়লেও ফ্লাক্স বাড়ছে, এরিয়া বাড়লেও ফ্লাক্স বাড়ছে। তাহলে বলতে পারি ফ্লাক্স প্রপোর্শনাল টু বি ইন্টু এ। এবার যদি তুলে দিই, এটা ফ্লাক্স হচ্ছে বি ইন্টু এরিয়া, ম্যাগনেটিক ফিল্ড ইন্টু এরিয়া অফ দ্য কয়েল হচ্ছে ফ্লাক্সের সমান। তেমনি এখান থেকে আমরা ইউনিটটা জানি, ফ্লাক্সের ইউনিট কি, ওয়েবার। বি এর ইউনিট কি, ওয়েবার পার মিটার স্কোয়ার
আর এর ইউনিট কি মিটার স্কোয়ার, এরিয়ার ইউনিট কি হয় সবসময় মিটার স্কোয়ার বা স্কোয়ার ইউনিট হয়। তাহলে দেখো এবার দুদিকে ইউনিটও সেম চলে আসছে। তো এই হচ্ছে যে তার মানে কোনো একটা কয়েলের মধ্যে দিয়ে যদি আমার কি হয়, যদি ম্যাগনেটিক ফিল্ড এর পরিমাণ বাড়ে তাহলে ফ্লাক্সের পরিমাণ বাড়বে, যদি কয়েলের এরিয়াটা বাড়ে তাহলেও ফ্লাক্সের পরিমাণ বাড়বে। এইবার আমরা বুঝব যে এইবার আরেকটা জিনিস বুঝতে হবে। আরেকটা জিনিস কি যেটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে ধরো একটা এরিয়া আছে, এখানে ফ্লাক্স লাইন যাচ্ছে, আর এখানে আমি একটা এরিয়া রেখে দিয়েছি এরকমভাবে পারপেন্ডিকুলার, এইভাবে পাস করছে। এইবার যদি আমি এইটাকে কাট করে দিই, মানে আমি এই এরিয়াটাকে এরকম না রেখে এরকম কাট করে দিই, তাহলে কি এর মধ্যে দিয়ে যে পরিমাণ ফ্লাক্স যাচ্ছে এর মধ্যে দিয়েও কি সেই পরিমাণ ফ্লাক্স যাবে? যাবে না। তার কারণ যখনই আমরা ধরো এরকম একটা এরিয়া, তাহলে ফ্লাক্স আসার কথা ছিল এরকম, কিন্তু আসছে এরকম, তাহলে এই এরিয়ার পারপেন্ডিকুলারে কত ফ্লাক্স যাবে সেটা আমাদের দেখতে হবে। ধরো এই এরিয়ার পারপেন্ডিকুলার হচ্ছে এইটা, ফ্লাক্স যাচ্ছে এদিকে, এটা হচ্ছে বি, ডিরেকশন অফ বি, কিন্তু পারপেন্ডিকুলারের কোন অংশটা যাচ্ছে? যদি পারপেন্ডিকুলারের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে তাহলে এই দিকে যে পরিমাণ ফ্লাক্স যাবে সেটা হবে বি কস ফাই বা থিটা, কস ফাই থিটা, যেটা পারপেন্ডিকুলারের সঙ্গে যে ম্যাগনেটিক লাইন যে অ্যাঙ্গেল করছে এরিয়া, এই এরিয়ার সঙ্গে তার কস উপাংশ আমার পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে। এবং এইদিকে কোন উপাংশ থাকবে? বি সাইন থিটা। তার মানে ফ্লাক্স, কোন ফ্লাক্সটা এই এরিয়ার মধ্যে দিয়ে যাবে? বি কস ফাই। এইবার তার মানে ফ্লাক্স আমরা কি জেনেছিলাম? ফ্লাক্স বি ইকুয়ালস টু বি ইন্টু এরিয়া। এইবার যদি এই বি মানে ম্যাগনেটিক ফিল্ড এবং এরিয়ার মধ্যে অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে আমরা বলতে পারি যে ফ্লাক্স বি ইকুয়ালস টু হবে বি এ কস থিটা। ঠিক আছে, বি এ কস থিটা। এইবার আমরা জানব যে ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিজম কি বলে। তো ফ্যারাডে যখন এক্সপেরিমেন্ট করেন তখন দেখো ফ্লাক্সটা তিনটে ভাবে চেঞ্জ হতে পারে। আমরা জানলাম ফ্লাক্স তো বি এ কস থিটা। যদি আমরা বিকে চেঞ্জ করি, ধরো একটা কয়েল নিয়েছি, এই একটা কয়েল, তো এর মধ্যে দিয়ে ধরো একটা দুটো তিনটে কয়েল, তিনটে লাইন পাস করছে। তার মানে এবার যদি আমি একটা বড় কয়েল দিয়ে দিই, মানে এরিয়া বাড়িয়ে দিই, তাহলে কী হবে? বেশি সংখ্যক লাইন পাস করবে এর মধ্যে দিয়ে। তার মানে এক হচ্ছে এরিয়ার ওপর ডিপেন্ড করছে, দ্বিতীয় হচ্ছে যদি আমি এই ম্যাগনেটিক ফিল্ডের জায়গায় স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে দিই, মানে আরও ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স বেশি থাকে, তাহলেও আমার ফ্লাক্স বাড়ছে। এবং যদি আমি কাট করে দিই তাহলে ফ্লাক্সের পরিমাণ কমে যাবে। এই যে পারপেন্ডিকুলার এরিয়া, এই এরিয়ার পারপেন্ডিকুলারের সঙ্গে যদি আমি কাট করে দিই তাহলে পুরো ফ্লাক্সটা তো এর মধ্যে দিয়ে যাবে না, কিছু অংশ যাবে, সেই কস পার্টটা যাবে। তার মানে কি এই তিনটের উপরে ডিপেন্ড করছে কোনো একটা এরিয়ার মধ্যে দিয়ে কতটা পরিমাণে ফ্লাক্স যাবে। ঠিক আছে, এইবার ফ্যারাডে একটা
এক্সপেরিমেন্ট করলো। কি এক্সপেরিমেন্ট সেটা আমরা দেখব। একটা যদি আমি কয়েল নিই, এরকম কয়েল নিই, ঠিক আছে, কয়েল নিলাম, এখানে একটা গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার কি, যা দিয়ে কারেন্টের ডিফ্লেকশন মাপা হয়। চিহ্নটা ঠিক এরকম দেওয়া থাকে, যদি কারেন্ট যায় তাহলে ডিফ্লেকশন হবে নাল পয়েন্টার থেকে। তো কি করলেন ফ্যারাডে, একটা আমরা জানি বার ম্যাগনেট যদি নিয়েছিলেন বার ম্যাগনেট। তো বার ম্যাগনেট থেকে কি হয়, ম্যাগনেটিক লাইন্সগুলো বার হয়, এগুলো সব এসে সাউথ পোলে এসে চলে আসবে, এখান থেকে যেগুলো বার হচ্ছে। তো এইবার এই কয়েলের মধ্যে দিয়ে যদি এই ম্যাগনেটিক লাইনগুলো পাস হয়, তাহলে ধরো এই কয়েলটা আছে, আর এই ম্যাগনেটটাকে নিয়ে আমি যদি একবার কাছে নিয়ে যাই, যেই কাছে নিয়ে যাব এই কয়েলের মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট সংখ্যক বলরেখা পাস হবে নিশ্চয়ই। যখন নিয়ে যাচ্ছি, কাছে নিয়ে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে এর মধ্যে দিয়ে 5টা কি 10টা ম্যাগনেটিক লাইন্স পাস করছে। আবার যখন দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে 3টে পাস করছে। তার মানে একটা জিনিস বোঝার চেষ্টা করো যে আমরা যখন এই বার ম্যাগনেটটাকে কাছে নিয়ে যাচ্ছি অথবা দূরে নিয়ে যাচ্ছি, এই কয়েল কি দেখছে, তার মধ্যে দিয়ে যে ফ্লাক্স লাইন সেটা চেঞ্জ হচ্ছে। ফ্যারাডে এটাই বললেন যে যদি কোনো রকম ফ্লাক্স লিঙ্কেজের কোনো একটা কয়েল বা কন্ডাক্টর যদি ফ্লাক্স লিঙ্কেজের চেঞ্জ হয়, এখানে যেমন হচ্ছে, তাহলে এই কয়েলের মধ্যে একটা ইএমএফ ইনডিউসড হবে। কি বললাম, যদি কোনো একটা কয়েলের মধ্যে দিয়ে ফ্লাক্স লিঙ্কেজ চেঞ্জ হয়। ফ্লাক্স লিঙ্কেজ মানে কি, যখন আমি কাছে নিয়ে আসছি তখন বেশি পরিমাণে ফ্লাক্স যাচ্ছে, যখন দূরে নিয়ে যাচ্ছি কম পরিমাণে ফ্লাক্স যাচ্ছে। তার মানে এই যে ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে এই কয়েলের সঙ্গে, সেটা তো চেঞ্জ হচ্ছে। তাহলে ফ্লাক্স লিঙ্কেজের যদি চেঞ্জেস হয়, তাহলে তাকে আমরা সেখানে সেই কয়েলের মধ্যে একটা ইএমএফ ইনডিউস হবে। এইবার ইএমএফ মানে কি, ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, মানে ভোল্টেজ জেনারেট হবে। তো এর একপাশে যদি ভোল্টেজ জেনারেট হয়, আর যদি আমরা এখানে একটা অ্যামিটার বা গ্যালভানোমিটার দিয়ে কানেক্ট করি, তাহলে নিশ্চয়ই এখানে ধর একটা ইএমএফ তৈরি হচ্ছে বা ভোল্টেজ, সেটা কি করাবে, এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করাবে। ঠিক আছে, যদি এটা ক্লোজ সার্কিট হয়। তাহলে ফ্যারাডেস লয়ের, এটা হচ্ছে ফ্যারাডেস ল। তাহলে ফ্যারাডেস ল কি বলল, যদি কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি ফ্লাক্স লিঙ্কেজ চেঞ্জেস হয়, তাহলে সেই কয়েলের মধ্যে একটা ইএমএফ ইনডিউস হবে। সেই ইনডিউসড ইএমএফটাকে আমরা বলবো ইনডিউসড ইএমএফ। এবং যদি কারেন্ট যদি একটা ক্লোজ লুপ হয়, ক্লোজ সার্কিট হয়, তাহলে সেই ইএমএফের প্রভাবে একটা কারেন্ট ফ্লো হবে। আশা করি বোঝা গেছে তোমাদের। এরপরে ফ্যারাডের সেকেন্ড ল। এইবার ফ্যারাডে দেখলো ফ্যারাডেস ল, এটা হচ্ছে ফার্স্ট ল। এবার যদি আমরা সেকেন্ড লয়ে যাই, তাহলে কি দেখব, বলছে আমি যদি কয়েলটাকে কাছাকাছি নিয়ে যাই, কাছে নিয়ে যাচ্ছি, দূরে নিয়ে যাচ্ছি, এইবার আমি যত তাড়াতাড়ি করছি, যত এই বার ম্যাগনেটটাকে যত তাড়াতাড়ি এই কয়েলের কাছে নিয়ে যাচ্ছি, তত দেখছি যে ইএমএফ বা ভোল্টেজের পরিমাণ সেটা বাড়ছে। তাহলে সেকেন্ড লয়ে কি বলা হলো, যে কোনো যদি রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, মানে এই
ফ্লাক্স লাইনের চেঞ্জ এই কয়েলের সঙ্গে যত বেশি হবে সময়ের সাপেক্ষে তত বেশি পরিমাণে ইএমএফ জেনারেট হবে। এবার ইএমএফ যদি জেনারেট হয় তাহলে তত বেশি কারেন্ট হবে। ইএমএফ মানে কি, ভোল্টেজ, যত বেশি ভোল্টেজ জেনারেট হবে তৈরি হবে এখানে, তত বেশিই আমার কারেন্ট ফ্লো করবে। ধরো রেজিস্ট্যান্স আর যে ইএমএফ ইন্ডিউস হলো সেটাকে আমরা ই প্রপোর্শনাল টু ডি ফাই বাই ডিটি দিয়ে লিখি। কি বললাম? ই ইকুয়ালস টু ডি ফাই বাই ডিটি দিয়ে লিখি। মানে সময়ের সাপেক্ষে কত পরিমাণ ফ্লাক্স চেঞ্জ হচ্ছে। এবার এটাকে যদি তুলি প্রপোর্শনাল সাইনটাকে, তাহলে এটাকে আমরা ফাই টু মাইনাস ফাই ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান। ধরো 1 সেকেন্ডে ঠিক যখন 1 সেকেন্ড টি ওয়ান ইকুয়ালস টু 1 সেকেন্ড, তখন এই যে কয়েল তার মধ্যে দিয়ে ধরো ফ্লাক্স লাইন মানে যতগুলো ফ্লাক্স ফাই ওয়ান সেটার সংখ্যা ছিল ধরো 2। যখন টি ইকুয়ালস টু 2 সেকেন্ড হলো তখন দেখা যাচ্ছে এটা দূরে ছিল, এবার কাছে চলে এসছে, তাহলে এর মধ্যে দিয়ে যে পরিমাণ ফ্লাক্স লাইন যাবে সেটা নিশ্চয়ই বেশি যাবে। ধরো 10, তার মানে কি টি সেকেন্ডে কতগুলো ফ্লাক্স লাইন যাচ্ছিল এর মধ্যে দিয়ে? 2টো। টি 2 সেকেন্ডে কতগুলো ফ্লাক্স লাইন যাচ্ছে? 10টা। তাহলে ই ইকুয়ালস টু কী হবে? ফাই টু মানে কত? 10। ফাই ওয়ান মানে কত? 2। টি ওয়ান মানে কত? টি টু মানে কত? 2 সেকেন্ড মাইনাস 1, তাহলে কত হচ্ছে? 8। তাহলে 8 ভোল্ট এর মধ্যে তৈরি হবে। বোঝা গেছে? তো এইটাই বলছে ফ্যারাডেস সেকেন্ড ল। এবার এর সঙ্গে সঙ্গে একটা লেনজেস ল আছে। লেনজেস ল কি বলে? যে এই যে ইএমএফের পোলারিটিটা এমন হবে যে এই ইএমএফ সৃষ্টির কারণকে বাধা দেবে। সেটা আমরা জানবো একটু পরের ক্লাসে। এবার আমরা দেখি কত রকমের ইএমএফ ইনডিউসড হয়। দুভাবে আমরা ইএমএফ ইনডিউসড যেটা হয় সেটাকে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ আর ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ। এক হচ্ছে ইনডিউসড একে দুটোভাবে ব্যাখ্যা করা যায়। এক হচ্ছে আর এক হচ্ছে ডাইনামিক্যালি এইবার স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ এবং ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ দুভাবে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। তো ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ সেটা সম্পর্কে আমরা এবার দেখব যে কি ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফটা কি। ডাইনামিক্যালি মানে হচ্ছে যেখানে কোনো একটা মোশন জড়িত আছে। মানে ধরো একটা কয়েল নিয়েছি, আর আমি একটা বার ম্যাগনেট নিয়েছি, তাহলে এখানে দুটো জিনিস হতে পারে। কি দুটো জিনিস? এক হচ্ছে
এই কয়েলটাকে আমি বার ম্যাগনেটকে স্থির রেখেছি, কয়েলটাকে আমি কাছাকাছি নিয়ে যাচ্ছি আর দূরে নিয়ে যাচ্ছি, কাছে নিয়ে যাচ্ছি দূরে নিয়ে যাচ্ছি, তাহলে এর মধ্যে দিয়ে ফ্লাক্স লাইন চেঞ্জেস হবে। তাহলে সেক্ষেত্রে যে ইএমএফ ইন্ডিউস, এখানে একটা ইএমএফ ইন্ডিউস হবে, সেই ইএমএফ ইন্ডিউসটা কী হচ্ছে, সেটা হচ্ছে ডাইনামিক্যালি ইন্ডিউস ইএমএফ। কেন কি, আমি এখানে একটা মোশন দিচ্ছি কয়েলের মধ্যে, কয়েলের আর এর মধ্যে একটা রিলেটিভ মোশন দিচ্ছি, যার ফলে এর মধ্যে দিয়ে ফ্লাক্স লাইন চেঞ্জ হচ্ছে, যার ফলে এখানে একটা ইএমএফ ইন্ডিউসড হবে। আবার আরেকটা জিনিস হতে পারে, এই কয়েলটাকে স্থির রেখেছি, এইটাকে মুভ করাচ্ছি, তাহলেও এর মধ্যে দিয়ে ফ্লাক্স লাইন চেঞ্জ হবে। কিন্তু এই ফ্লাক্স যে লাইন, সেগুলো তো কনস্ট্যান্ট, সেগুলো তো আপনার থেকে চেঞ্জ হচ্ছে না, সেগুলো চেঞ্জ হচ্ছে কার জন্য, রিলেটিভ মোশনের জন্য। তাহলে এই রিলেটিভ মোশনের ফলে যখন কয়েলের মধ্যে দিয়ে ইএমএফ ইন্ডিউস হচ্ছে, তাহলে তিনটে জিনিস হতে পারে। এক হচ্ছে কয়েলটাকে স্থির রেখেছি, বার ম্যাগনেটটাকে আমরা সরাচ্ছি নড়াচ্ছি, যার ফলে এর মধ্যে দিয়ে ফ্লাক্স লাইনে চেঞ্জেস হচ্ছে, ইএমএফ ইন্ডিউস হবে। দ্বিতীয় হচ্ছে এই বার ম্যাগনেটটাকে স্থির রেখেছি, এই কয়েলটাকে আমি আগাপিছু করছি, তাহলেও এর মধ্যে দিয়ে ফ্লাক্স লাইন চেঞ্জেস হবে, এই ফ্লাক্স লাইনের চেঞ্জেস ফলে ইএমএফ ইন্ডিউস হবে। তৃতীয় রেখেছি এটাকেও সরাচ্ছি নড়াচ্ছি, এটাকেও সরাচ্ছি নড়াচ্ছি, তাহলেও ইএমএফ ইন্ডিউসড হবে যদি এই দুজনের মধ্যে রিলেটিভ মোশন থাকে। মানে দেখা যাচ্ছে এটা এরম সরাচ্ছি, দুটো একই সঙ্গে সরাচ্ছি, তার ফলে কি হচ্ছে, কোনো ফ্লাক্স লাইন এর মধ্যে চেঞ্জেস হচ্ছে না। যদি দুটো একই বেগে সরাই, তাহলে কি কোনো রকম ফ্লাক্স লাইন এর মধ্যে দিয়ে চেঞ্জেস হবে? চেঞ্জেস হবে না। তার মানে কি, যদি এর এই কয়েল এবং তার মানে কি, যদি এই কয়েল এবং এই বার ম্যাগনেট বা ম্যাগনেটের যে কোনো ম্যাগনেটিক লাইন্সের মধ্যে যদি রিলেটিভ মোশন থাকে, তাহলেই আমরা ইএমএফ ইন্ডিউস করতে পারবো। তো এই তিনটে কন্ডিশন, একে আমরা বলবো ডাইনামিক্যালি ইন্ডিউসড ইএমএফ। ঠিক আছে, যেখানে কোনো একটা রিলেটিভ মোশন যুক্ত আছে এবং যে ফ্লাক্স এটা স্টেশনারি, এটা সময়ের সঙ্গে সঙ্গে তো চেঞ্জ হচ্ছে না, তাহলে আমরা এটাকে কী বলবো, ডাইনামিক্যালি ইন্ডিউসড ইএমএফ। আচ্ছা, তো ডাইনামিক্যালি ইন্ডিউসড ইএমএফ এর পরে আমরা এবার কী করবো, স্ট্যাটিক্যালি ইন্ডিউসড ইএমএফ। আচ্ছা, তো স্ট্যাটিক্যালি ইন্ডিউসড ইএমএফটা কি, ডাইনামিক্যালি কি, যেখানে একটা স্টেশনারি ফ্লাক্স, যেটা আমরা কোনো একটা রিলেটিভ মোশন তৈরি করছি, যার ফলে ইএমএফ ইন্ডিউস হচ্ছে, সেটা হচ্ছে ডাইনামিক্যালি ইন্ডিউসড ইএমএফ। স্ট্যাটিক্যালি ইন্ডিউসড ইএমএফ হচ্ছে যেখানে আমরা কোনো একটা চেঞ্জিং ফ্লাক্স, সময়ের সাপেক্ষে কোনো একটা পরিবর্তনশীল ফ্লাক্স, ধরো ইলেকট্রোম্যাগনেট দিয়ে তৈরি করছি, যার ফলে কোনো একটা কয়েলে ইএমএফ ইন্ডিউসড হচ্ছে। মানে সেখানে কোনো রিলেটিভ মোশন নেই, কিন্তু তাহলেও একটা ফ্লাক্সটাই সময়ের সঙ্গে চেঞ্জ হচ্ছে, যার ফলে একটা ইএমএফ ইন্ডিউস হচ্ছে, যাকে আমরা বলবো স্ট্যাটিক্যালি ইন্ডিউসড ইএমএফ। যেমন ধরো আমরা সলিনয়েডের কথা পড়েছিলাম, সলিনয়েড কি একটা ইলেকট্রোম্যাগনেট, তাই তো? একটা সোর্সের সঙ্গে কানেক্ট করলাম, তাহলে এই কারেন্ট এরকমভাবে যায়, এরকমভাবে যাচ্ছে কারেন্ট, তাহলে কোন দিক দিয়ে নর্থ পোল তৈরি হবে, এদিকে নর্থ পোল তৈরি হবে বার ম্যাগনেটের মতো, এদিকে সাউথ পোল। আমরা এই আঙুলগুলোকে কারেন্টের ডিরেকশন বরাবর রাখবো, তাহলে বুড়ো আঙুলটা আমাদের নর্থ পোলের ডিরেকশন নির্দেশ করবে।
তাহলে এখান থেকে ম্যাগনেটিক লাইন্স ফোর্সগুলো বার হবে, এদিকে যাবে, এদিক থেকে বার হবে, এদিকে যাবে। আচ্ছা, এইবার কি পরিমাণ ফ্লাক্স তৈরি হবে সেটা ডিপেন্ড করবে কতটা কারেন্ট এর মধ্যে যাচ্ছে, কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, আর কতগুলো কয়েলের মধ্যে রয়েছে। ঠিক আছে, আই এর উপর ডিপেন্ড করবে এবং নাম্বার অফ টার্নসের উপর ডিপেন্ড করবে। তাহলে যদি এরকম হয়, তাহলে এক সেকেন্ড, তাহলে এই কয়েলের মধ্যে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে তার উপর ডিপেন্ডেন্ট কি পরিমাণ ফ্লাক্স লাইন তৈরি করবে এবং নাম্বার অফ টার্নসের উপর ডিপেন্ডেন্ট। এবার এই কারেন্টটা যদি আমরা কি জানি, দু রকমের কারেন্ট হয়, এক হচ্ছে ডিসি কারেন্ট, আই, এটা হচ্ছে ডিসি কারেন্ট, আর দ্বিতীয় হচ্ছে এসি কারেন্ট, যেটা সময়ের সঙ্গে পরিবর্তনশীল। কি বললাম, এটা হচ্ছে এসি কারেন্ট। এটা আই বড় হাতের ক্যাপিটাল দিয়ে লিখি, এটা ছোট হাতের। তাহলে এটা কি সময়ের সঙ্গে কারেন্টটা চেঞ্জেস হচ্ছে না, যত সময় বাড়ছে, সময় মানে কি এখানে থিটা বা ওমেগা টি, থিটা, সময়ের সঙ্গে সঙ্গে আমার কারেন্টের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না এসি কারেন্টে, অল্টারনেটিং কারেন্টে। এইবার ধরো এই কারেন্টটা এখানে আমি একটা অল্টারনেটিং কারেন্ট বা অল্টারনেটিং ভোল্টেজ সোর্স কানেক্ট করেছি। তাহলে ফ্লাক্স লাইনগুলো কেমন হবে? প্রথমে যখন কারেন্ট অল্প তখন ফ্লাক্স অল্প, যখন কারেন্ট বাড়ছে তার সঙ্গে সঙ্গে ফ্লাক্সগুলোও বাড়বে। তার মানে এই যদি আমি অল্টারনেটিং কারেন্ট দিই তাহলে ফ্লাক্সটা কেমন তৈরি হবে? ঠিক অল্টারনেটিং তৈরি হবে। ঠিক কারেন্ট যেরকম আমার ফ্লাক্সটাও ঠিক তেমন তৈরি হবে। তার মানে কি ফ্লাক্স যেটা তৈরি হবে সেটা সময়ের সঙ্গে পরিবর্তনশীল, সময়ের সঙ্গে পরিবর্তনশীল। এইবার যদি আমি কি করি, একটা কয়েল নিই, তাহলে বোঝা গেল যে একটা অল্টারনেটিং কারেন্ট কেমন ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, অল্টারনেটিং কারেন্ট ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। এবার আমরা কি দেখব, যদি একটা ফ্লাক্স দেখি, যদি আমরা একটা কয়েল দেখি, এখানে একটা গ্যালভানোমিটার কানেক্ট করে রেখেছি। এইবার এখানে ধর একটা ইলেকট্রোম্যাগনেটিক ম্যাগনেট বা আমি সলিনয়েড কানেক্ট করলাম, এখানে একটা এসি ভোল্টেজ সোর্স জয়েন করলাম। তাহলে যখন দেখো, যখন কারেন্টের পরিমাণ কম তখন অল্প পরিমাণ ফ্লাক্স বেরোবে, যেই কারেন্টের পরিমাণ বেশি তখন ফ্লাক্সের পরিমাণ বাড়বে। তাহলে বেশি ফ্লাক্স এই কয়েলের সঙ্গে লিঙ্ক করবে। তার মানে কি কারেন্ট কম হলে অল্প ফ্লাক্স জেনারেট করবে, কয়েলের সঙ্গে লিঙ্কেজ, যে ফ্লাক্স লিঙ্কেজ সেটা কম হবে। যখন কারেন্টের পরিমাণ বাড়বে তখন কি হবে, ফ্লাক্স লিঙ্কেজ সবচেয়ে বেশি হবে। আবার কারেন্টের পরিমাণ কমছে তখন ফ্লাক্স লিঙ্কেজের পরিমাণ কি হবে, কমবে। তার মানে এই কারেন্ট একটা কেমন ফিল্ড তৈরি করছে, টাইম ভ্যারিং ফিল্ড তৈরি করছে। এইবার দেখো, তার মানে এটাও স্থির রেখেছি, এটাকেও স্থির রেখেছি, কিন্তু যেহেতু কারেন্টটা ভ্যারি করছে সময়ের সঙ্গে, তাহলে আমাদের ফ্লাক্স লাইনগুলোও ভ্যারি করছে সময়ের সঙ্গে, যার ফলে যে ইএমএফ ইনডিউসড হবে সেটা কেমন হবে সেটাকে আমরা বলছি। তাহলে এখানে আমরা দুটোকেই স্থির রেখেছি, কিন্তু যেহেতু এর মধ্যে একটা ভ্যারিং ফ্লাক্স তৈরি হচ্ছে, আমরা দুটোকে এক জায়গায় রেখে দিলেও এর মধ্যে ফ্লাক্স লিঙ্কেজের চেঞ্জেস হচ্ছে, যার ফলে কি হচ্ছে, এর মধ্যে একটা ইএমএফ ইনডিউস হচ্ছে। তাহলে এইভাবে যে ইএমএফটাকে ইনডিউস করালাম, কোনো মোশন নেই, দুটোর মধ্যে কোনো মোশন রাখছি না,
কিন্তু একটা টাইম ভ্যারিং কারেন্টের ফলে একটা টাইম ভ্যারিং ফ্লাক্স তৈরি হচ্ছে, যার ফলে ইএমএফ ইনডিউস হচ্ছে। এটাকেই আমরা বলবো স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ। এবার স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফকেও ভাগ করা হয় বিভিন্নভাবে, সেগুলো আমরা পরের ক্লাসে জানব। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ।